তাহলে স্টুডেন্টস, তোমাদের আমি পড়াচ্ছিলাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন। তো সপুষ্পক উদ্ভিদের জননের নিষেক প্রক্রিয়া পর্যন্ত তোমাদের কিন্তু হয়ে গেছিলো। নিষেক প্রক্রিয়া পর্যন্ত যদি হয়ে যায় তাহলে তারপরের যে ঘটনাগুলো সেগুলো আমরা এবার অনলাইনে পড়ানো শুরু করব। এতদিন তোমাদের অফলাইনে হচ্ছিল। এবার নিষেকের পরবর্তী ঘটনাগুলোর মধ্যে নিষেকের পরবর্তী ঘটনা বলে একটা জিনিস আছে। এই ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, নিষেকের পরবর্তী ঘটনা, এটা আমরা পড়বো আজকে। তার সাথে সাথে ভ্রূণের পরিস্ফুটন, যে ভ্রূণটার বৃদ্ধি কীভাবে হচ্ছে সেটার একটা প্রক্রিয়া পড়ব। তারপর শস্য গঠনের একটা প্রক্রিয়া পড়ব। তারপর আমরা পড়বো হচ্ছে এই ফলের সংজ্ঞা আর প্রকারভেদ। আর তারপর পড়বো হচ্ছে বীজের পরিস্ফুটন পড়বো। তাহলে এতদূর যদি আজকে পড়ে নিই তাহলে এই কটা পয়েন্ট যদি আজকে পড়ে নিই তাহলে এরপরে আর খুব অল্প পরিমাণ থেকে যায়, কিন্তু সেই অল্পটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যদিও। তো সেইটা হলেই তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে যাবে। তো এরকম ভাবে ইউটিউবে সপ্তাহে 2টা করে ভিডিও চলে আসবে, প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আসবে। আর তোমাদের যেটা বলেছি যে ভিডিওটা দেখে নেওয়ার পর তোমাদের যেগুলো ডাউট থাকবে সেগুলো কমেন্টে জিজ্ঞেস করবে। আর হচ্ছে ভিডিওটা পছন্দ হলে লাইক তো নিশ্চয়ই করে দেবে। আর হচ্ছে ডাউটগুলো আমার কাছ থেকে ক্লিয়ার করে নেবে, কমেন্টে জিজ্ঞেস করবে, বা হচ্ছে পরে একটা ডাউট ক্লিয়ারিং সেশন টাইপের অ্যারেঞ্জ করা হবে। তাহলে আজকের শুরু করা যাক। আজকে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পোর্শনটা হচ্ছে তোমাদের নিষেক পরবর্তী ঘটনা। ফার্স্ট পোর্শনটার নাম কি তাহলে? যে নিষেক পরবর্তী ঘটনা। যে নিষেকের পর, যে নিষেকটা তো সম্পন্ন হলো, যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটটা তোমাদের ভ্রূণস্থলীর মধ্যে মিলে গেল, দিয়ে মিলে গিয়ে কি তৈরি করলো তোমাদের মনে আছে কি না দেখি। যে মিলে গিয়ে তৈরি করলো হচ্ছে, বলে দিই আরেকবার, মিলে গিয়ে তৈরি করলো একটা ডিম্বাণু তৈরি করেছে। তারপর তৈরি করেছে হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস। তারপর তৈরি করেছে হচ্ছে তোমাদের সহকারী কোষ, যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, সহকারী কোষ। আর আরেকটা তৈরি করেছে হচ্ছে তোমাদের প্রতিপাদ কোষ। তো এই ডিম্বাণু থেকে কিভাবে বীজ তৈরি হয়, ডিম্বাণু থেকে কিভাবে বীজ তৈরি হচ্ছে, নির্ণিত নিউক্লিয়াসটা কি কাজ করছে, নির্ণিত নিউক্লিয়াসটা কি কাজ করছে সেটা তোমরা যদি জানো যে এটা শস্য গঠন করে, তো সেই শস্যটা গঠন কিভাবে করছে। তাছাড়া সহকারী কোষগুলোর কাজ কি, প্রতিপাদ কোষগুলোর কাজ কি, সেগুলো হচ্ছে আমরা এখন জানবো। সেগুলোই হচ্ছে তোমার নিষেকের পরবর্তী ঘটনা। যে কিভাবে কি নিষেকের পরবর্তী ঘটনা মানে কি, তাহলে হচ্ছে যে কীভাবে ভ্রূণ বা ডিম্বাণু বা বীজের গঠন হচ্ছে এবং সেগুলো ডেভেলপ করছে, মানে সেগুলোর পরিস্ফুটন ঘটছে বা সেগুলো কি বলে কোষ বিভাজন হচ্ছে। এবার তাহলে নিষেকের পরবর্তী তোমরা বইয়ে দেখতে হবে যে নিষেকের পরবর্তী ঘটনায় তোমাদের ফার্স্টে আছে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন। তো এক্ষেত্রে তোমাদের প্রথমে জাইগোট যেটা তৈরি হচ্ছে, মানে নির্মিত ডিম্বাণুর সাথে একটা যখন ডিম্বাণুর সাথে যখন একটা পুং গ্যামেট এসে যুক্ত হচ্ছে তখন তৈরি করছে কি আমাদের জাইগোটটা তৈরি হচ্ছে। তো জাইগোট এরকম টাইপের একটা গোল, তার মধ্যে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা বর্তমান থাকছে, এটা হচ্ছে জাইগোট। তো এই জাইগোটটা আবার 2টা ভাগে, মানে এইভাবে এই জাইগোটটা কীভাবে বিভাজিত হচ্ছে, জাইগোটটা বিভাজিত হচ্ছে এরকমভাবে বিভাজিত হচ্ছে, দিয়ে গঠন করছে হচ্ছে 2টা কোষ গঠন হয়ে যাচ্ছে তখন, একটা উপরে একটা নিচে, এরকমভাবে গঠন করছে। এটা হচ্ছে তোমার CA বলছে এটাকে, এটার নাম CA দিলাম আমরা, আর এটার নাম দিলাম CB। এইভাবে তাহলে প্রথমে নিষেকের পর গঠিত হলো কি, ডিম্বাণুটা হয়ে গেল জাইগোট। এই জাইগোটটা দুভাগে বিভাজিত হচ্ছে, একটা হচ্ছে CA আর একটা হচ্ছে CB। তো এবার তারপরের পয়েন্টটা হচ্ছে তোমাদের বলছে যে CA আর CB, মানে উপরে যে দেখো CA যেটা আছে CAটাকে আমরা বলে দিচ্ছি কি, যে CA সমান সমান ভিত্তি কোষ, আর CB সমান সমান যেটা সেটা হচ্ছে প্রান্ত কোষ। তো এই দুটো মনে রাখবে যে CA সমান সমান হচ্ছে ভিত্তি কোষ আর CB সমান সমান হচ্ছে প্রান্ত কোষ। তাহলে এরপর কি হচ্ছে যে CA CBটা গঠন করছে, এটা ওখানে দেখলে এই যে এটা হচ্ছে CA আর নিচে এটা হচ্ছে CB। তাহলে এই CA CB কি হচ্ছে,
যে ভিত্তিকোষটি যেটা মানে উপরের যেটা হচ্ছে সেটা ভিত্তিকোষটা সি, এটা হচ্ছে ভিত্তিকোষ, আর নিচের যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রান্তকোষ। তাহলে ভিত্তিকোষ মানে উপরের কোষটা যেটা আছে সেটা বিভাজিত হয়ে সিএম এবং সিএন নামক দুটি কোষ গঠন করছে। সিএম এবং সিএন নামক দুটি কোষ গঠন করছে, মানে এই উপরের কোষটা বিভাজিত হয়ে যাচ্ছে, আবার এরকমভাবে লম্বালম্বি বিভাজিত হচ্ছে, নিচেরটা সেমি থাকছে। যে এটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিএম এবং সিএন। এটা তোমাদের বইয়ে দেখবা ছবিটা দেওয়া আছে, আমি এইভাবে একে একে বোঝাচ্ছি। তো এরপর কি হচ্ছে, যে প্রান্তীয় কোষটা যেটা মানে প্রান্তীয় কোষ যেটা সিবি, এটা কিন্তু সিবি ছিল, এই সিবিটা আবার কি হচ্ছে যে কোষটা অনুদৈর্ঘ্যে বিভাজিত হচ্ছে এবং দুটি কোষ গঠন করছে। অনুদৈর্ঘ্য মানে কি, যে লম্বালম্বি বিভাজিত হচ্ছে, লম্বালম্বি মানে এইভাবে বিভাজিত হচ্ছে, যে দুটা কোষ গঠন করছে। তাহলে এটা কীরকমভাবে হচ্ছে এটা দেখিয়ে দিই। যে তোমাদের উপরে দুটো কোষ ছিল সিএম সিএন, আর নিচের যেটা তোমাদের সিবি ছিল মানে প্রান্তীয় কোষ ছিল, সেটা আবার লম্বালম্বি দুভাগে বিভাজিত হচ্ছে, মানে এরকমভাবে দুটো গঠন করছে, দুটো এরকমভাবে গঠন হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের সিএম আর সরি সিবি আর ওটা গঠন হচ্ছে, এবং এটা দুটি ভাগে বিভাজিত হচ্ছে, ফলে চার কোষ বিশিষ্ট আই আকৃতি সৃষ্টি, মানে এটা একটা আই আকৃতি গঠন করছে। দেখো যে আই টাইপের দেখতে লাগছে, তো আই আকৃতি গঠন করছে। এরপর যেটা হচ্ছে যে প্রান্তকোষের প্রতিটি কোষ প্রথমে অনুদৈর্ঘ্যে বিভাজিত হচ্ছে, মানে প্রান্তকোষে মানে প্রান্তকোষে আমাদের কি থাকছিল, প্রান্তকোষে তো আমাদের এরকম থাকছিল না, প্রান্তিক কোষে দুটা কোষ এরকমভাবে থাকছিল, তাই তো দুটা কোষ থাকছিল, এই দুটা কোষ আবার অনুদৈর্ঘ্যে বিভাজিত হচ্ছে। অনুদৈর্ঘ্য মানে এইভাবে বিভাজিত হচ্ছে, এটা এইভাবে লম্বালম্বি বিভাজিত হচ্ছে, যে দুটা করে কোষ গঠন করছে, যে চারটা কোষ, টোটাল চারটে, এখানে দুটা হচ্ছে, এখানে একটা, এই একটা দুটা, তারা এটা একেই বোঝায় যে প্রান্তকোষটা তখন এরকমভাবে হয়ে যাচ্ছে। প্রথমে এরকম এরকম ছিল প্রান্তকোষ, এই দুটো প্রান্তকোষ, শুধু এই দুটো দেখালাম, উপরেগুলো দেখাচ্ছে না আপাতত, যে এই দুটো আবার অনুদৈর্ঘ্যে বিভাজিত হচ্ছে, অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়ে কি হয়ে যাচ্ছে, যে উপরে একটা দেখালাম, এরপর এখানে হচ্ছে এই একটা, এই একটা দুটা, এই একটা, এই একটা তিনটা চারটা, এরকম চারটা কোষ গঠন করছে। তাহলে এটা একটা একটা কোষ, দুটা তিনটা চারটা, এই চারটা কোষ গঠন করছে। দিয়ে এই চারটা কোষকে একসাথে কি বলা যায়, কোয়াড্র্যান্ট। এবার যদি এই চারটা কোষ আবার এবার এই চারটা কোষ আবার অনুদৈর্ঘ্যে বিভাজিত হচ্ছে, অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়ে কীরকম গঠন করছে তোমাদের দেখাচ্ছি আবার, দাঁড়াও, যে এরমভাবে বিভাজিত হচ্ছে, এরমভাবে বিভাজিত হয়ে আবার আটটা কোষ গঠন করছে। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম হচ্ছে, যে স্ট্রাকচারটা দেখতে এরকম হচ্ছে, উপরে একটা কোষ আঁকলাম, নিচে তোমাদের ছিল চারটা কোষ, তাই তো চারটা কোষটার মধ্যে আবার আটটা বিভাজিত হলো, মানে এরকমভাবে প্রথমে চারটা ছিল, চারটার মধ্যে আবার এরকমভাবে চারটা গঠিত হলো, 1 2 3 4 5 6 7 8, এই ঘটলো আটটা, 1 2 3 4 5 6 7 8, এই আটটা কোষ গঠন করলো। এবার এগুলোকে একসাথে কি বলা হচ্ছে, অক্ট্যান্ট বলা হচ্ছে। তাহলে চারটা কোষ থাকলে কোয়াড্র্যান্ট, আর আটটা কোষ থাকলে অক্ট্যান্ট, এটা মনে রাখবা কিন্তু। এবার অক্ট্যান্টের নিচের যে চারটা কোষ থাকছে, সেখান থেকে অক্ট্যান্টের নিচের চারটা কোষ, মানে এই এক, লাল কালি দিয়ে দেখাই, যে এই 1 2 3 আর 4, এই নিচের যে চারটা কোষ, এই চারটা কোষ কিন্তু বীজপত্রাব কাণ্ড আর ভ্রূণমূলের অন্তঃশ্বাস গঠন করছে। বীজপত্রাব কাণ্ড মানে কি, যে বীজপত্র মানে জানো তো, যেমন ধরো ছোলার দুটো বীজপত্র, মানে ছোলাকে যদি মাঝখান থেকে কাটা হয় তাহলে দুটা ভাগে বিভাজিত হয়, এরকম দুভাগে বিভাজিত হয়ে যায় ছোলা, আর মাঝখানে দেখবা মাঝখানে একটা লাইন টাইপের থাকে। তো এবার এই ছোলা যেমন আছে, এটা হচ্ছে একটা বীজপত্র, এটা একটা বীজপত্র, এটা একটা বীজপত্র, তাহলে এই বীজপত্রাব কাণ্ডটা গঠন করতে সাহায্য করে। এর মাঝখানে একটা দেখবা যে কাণ্ড টাইপের বেরিয়ে থাকে, মানে যেটা থেকে আর কি তোমার মূল কাণ্ড সৃষ্টি হয়, সেই জিনিসটা গঠন করতে সাহায্য করে। আর তাছাড়া ভ্রূণমূলের অন্তঃশ্বাস গঠন করে, মানে একটা বীজের মধ্যে যখন ভ্রূণ তৈরি হচ্ছে, বীজের মধ্যেই ভ্রূণ থাকে জানো নিশ্চয়ই, যে বীজের মধ্যে যখন ভ্রূণটা তৈরি হচ্ছে, তখন সেই ভ্রূণের অন্তমূলের অন্তঃশ্বাস, মানে তার মধ্যে অনেকগুলো পর্দা থাকে, ভ্রূণমূলের মধ্যে অনেকগুলো পর্দা থাকে, ঠিক আছে, যে একদম বাইরে আউটার লেয়ার থাকে একটা, তার মাঝে একটা পর্দা থাকে, তো সেই পর্দাটাকে, মাঝের পর্দাটাকে অন্তঃশ্বাস বলা হয়, সেইটা তৈরি করতে সাহায্য করছে কি এই নিচের এই চারটা কোষ যেটা দেখো না, এই নিচের চারটা কোষ অক্ট্যান্টে। এরপর অক্ট্যান্টের কোষই বাইরের তলের সঙ্গে সমান্তরালে বিভাজিত হয় এবং দুটো কোষস্তর গঠন করে। এবার এই অক্ট্যান্টের কোষগুলো কীভাবে বিভাজিত হয় সেটা দেখাচ্ছি। যে অক্ট্যান্টের কোষগুলো আবার বিভাজিত হয়
কোষগুলো বিভাজিত হয়ে এরকম দেখো, এরকম গোল টাইপের যদি আমরা বিবেচনা করি জিনিসটাকে, তাহলে বাইরের দিকে যতটি কোষ থাকে অক্টেন্টের কোষগুলো, সেগুলো সব বিভাজিত হতে থাকে। আর ভিতরের কোষগুলো আবার বিভাজিত হয়ে থাকে, আর মাঝখানে একটা ভ্যাকুয়াল টাইপের সৃষ্টি হয়, মাঝখানটা ফাঁকা জায়গা, মানে মাঝখানে ভ্যাকুয়াল টাইপের সৃষ্টি হয়। এগুলো সব কোষ একটা, এর মাঝখানে নিউক্লিয়াস আছে, যেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো নিউক্লিয়াস আছে। তো এই মাঝখানে ভ্যাকুয়াল টাইপের সৃষ্টি হয়। তার ইতিমধ্যে উপরের যে চার কোষগুলো আদি ভ্রূণের, যেটা সিএম আর সিএন ছিল, মনে করো উপরে যেটা সিএম আর সিএন ছিল, সেই সিএম সিএনটা কিন্তু বিভাজিত হয়ে কয়েক স্তর বিশিষ্ট ভ্রূণের কোষ, মানে সিএম সিএন যে দুটা ছিল, মাত্র দুটা কোষ ছিল, তারাও কিন্তু আবার বিভাজিত হয়ে গেছে, দিয়ে অনেকগুলো কোষ গঠন করেছে। মানে নিচেরটা গঠন করতে করতে অনেকগুলো কোষ গঠন করেছে। আর নিচেরটা যেটা দেখালাম, যে গোল করে চারিদিকে এরকম কোষগুলো বিভাজিত হয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা বা ভ্যাকুয়াল তৈরি করে দিয়েছে। এই জিনিসটা একটু কমপ্লেক্স, একটু মনে রাখা যে কীভাবে কী হচ্ছে, কিন্তু ভালো করে পড়লে হয়ে যায়, অসুবিধা নেই। কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলেই হবে যে কখন কী বিভাজিত হচ্ছে, কোন কোষটা বিভাজিত হয়ে কোনটা গঠন করছে। মানে নিচের কোষগুলো বিভাজিত হয়ে যেমন ভ্রূণের অন্তঃশ্বাস গঠন করছে বা বীজপত্র বা কাণ্ড গঠন করছে, এগুলো মনে রাখতে হবে। আর কোন কোষ কবার করে বিভাজিত হয়, যেমন উপরে সিএনটা অনেকবার 4-5বার বিভাজিত হচ্ছে, তারপরে কোনটা অক্ট্যান্ট গঠন করছে, কোয়াড্র্যান্ট গঠন করছে, সেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপর হয়ে যাচ্ছে কি, যে ভ্রূণধর কোষের সারির সর্বোচ্চ কোষটি স্ফীত হয়ে ভেসিকল আকৃতি বিশিষ্ট অক্ষ গঠন করে। মানে উপরের যে কোষটা দেখতে পাচ্ছ, সেই কোষটা কিন্তু এরকম হৃৎপিণ্ডের মতো একটা, আমি নিজে বলে দিচ্ছি এখানে, হৃৎপিণ্ডের মতো একটা আকার গঠন করে। এই হৃৎপিণ্ডের মতো আকারের এই কোষটা কি করে, যে এই কোষটা তোমাদের শস্য, এবার এলো শস্য, যে শস্য যেটা ছিল, শস্য থেকে ভ্রূণ কিন্তু খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। শস্যটা ভ্রূণকে বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো, ভ্রূণের তো খাবার প্রয়োজন, না হলে তো এই বৃদ্ধি হতে পারবে না। ভ্রূণটা যদি বৃদ্ধি না হয়, তাহলে গাছটা তো আর বড় হতে পারছে না। তো সেক্ষেত্রে এই শস্যটাই ভ্রূণকে বৃদ্ধি করতে, মানে খাবার প্রদান করে। তো সামনের যে একদম ফার্স্টের যে কোষটা থাকছে, সেই কোষটা এরকম মাকু আকৃতির বা হৃৎপিণ্ডের মতো আকৃতি গঠন করছে, যেটা কিন্তু শস্যের মধ্যে ঢুকে যাচ্ছে এবং শস্যের মধ্যে থেকে ভ্রূণকে খাদ্য প্রদান করতে সাহায্য করছে। মানে এই আকৃতির উপরে যে হৃৎপিণ্ডের মাকু আকৃতির কোষটা থাকছে, সেই কোষটা শস্যের মধ্যে ঢুকে তাকে খাদ্য প্রদান করতে সাহায্য করছে। এবার তারপরে কি হচ্ছে, এবার এটাতে খাবার প্রদান করছে, তারপরে কোষগুলো কি করছে, যে উপরে তো একটা দেখলাম যে হৃৎপিণ্ডের মতো আকৃতি গঠন করে নিয়েছে, তারপর লম্বা অনেকটা কোষ আছে, এবং নিচের কোষগুলো আবার বিভাজিত হচ্ছে, যেটা ভ্যাকুয়াল দেখলে যে ভ্যাকুয়াল সৃষ্টি করছে, সেই কোষগুলো কিন্তু আবার বিভাজিত হচ্ছে, আবার বিভাজিত হয়ে এরকম তোমাদের অশ্বক্ষুরাকৃতি একটা আকার গঠন করছে, এরকম টাইপের। এই অশ্বক্ষুরাকৃতি আকার, মানে মাঝখানটা ফাঁকা, এরকম অশ্বক্ষুরাকৃতি একটা আকার গঠন করছে। মানে মেনলি ব্যাপারটা এরকম টাইপের দেখতে হচ্ছে, যে এরকম টাইপের একটা আকার, এই নিচের এটাই এরকম টাইপের একটা আকার গঠন করছে। এটা কিন্তু শুধু নিচেরটা, উপরেরটা না, এটাই দেখাচ্ছে এই অশ্বক্ষুরাকৃতি আকারটা গঠন করছে। তো অনুপ্রস্থ কোষগুলি বিভাজনের ফলে বীজপত্র দিয়ে বীজপত্রের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এবার এগুলো উপরে যেগুলো, এগুলো হচ্ছে বীজপত্র গঠন করে, বীজপত্র যেটা বললাম, যে বীজপত্রগুলো গঠন করে এবং বীজপত্রের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। আর বীজপত্র দিয়ে এগুলো থেকে মূল কাণ্ড, এই অংশটা থেকে, এই পোর্শনটাকে মূল আর কাণ্ড তৈরি হয়ে থাকে। একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড এগুলো তৈরি হয়ে থাকে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের এবার হচ্ছে বলেছে তোমাদের নেক্সট পয়েন্ট তোমাদের বইয়ে আছে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন। তাহলে আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের দুটি প্রধান অংশ, একটা হচ্ছে ভ্রূণাক্ষ এবং দুটি বীজপত্র। যেহেতু দ্বিবীজপত্রী দুটো বীজপত্র থাকে, আর ভ্রূণাক্ষ মানে হচ্ছে ভ্রূণের অক্ষ, মানে ভ্রূণের উপরের দিকের অংশটা, যেটা তোমাদের বলেছিলাম যে হৃৎপিণ্ডের মতো আকৃতি গঠন করে, এরকম টাইপের একটা মাকু আকৃতি গঠন করে, যেটা বলেছিলাম। আকৃতিটা অনেকটা এরকম টাইপের হয়ে থাকে, ভ্রূণের মতো একটা হৃৎপিণ্ডের মতো আকৃতি গঠন করে, এটা হচ্ছে ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষের উপরের অংশ হলো বীজপত্রাদিকাণ্ড এবং নিচের অংশ হলো বীজপত্র কাণ্ড। মানে উপরের যেটা অংশ সেটা বীজপত্রাদিকাণ্ড বলা হয়, আর নিচের পোর্শনটাকে বলা হচ্ছে বীজপত্রাব কাণ্ড। বীজপত্রাদিকাণ্ডের ঠিক উপরে থাকে ভ্রূণ মুকুল, যা থেকে বিটপ, যেটা বললাম যে উপর থেকে কাণ্ড তৈরি হয়, আর নিচের অংশ থেকে তোমার মূল তৈরি হয়ে থাকে, মূল যা মূলত্র দিয়ে ঢাকা থাকে। মূলত্র মানে হচ্ছে মূলের বাইরে একটা পর্দা, তো এগুলো গঠন করে থাকে। তাহলে এটা তোমাদের পড়তে হবে যে নিষেকের পরবর্তী ঘটনা। আর যে ছবিগুলো দেখালাম তোমাদের বইয়ে দেখবা এবিসিডি করে অনেকগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর এটা কিন্তু ভালো করে পড়তে হবে, এটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি, এইচএসে আসার চান্স খুব বেশি।
এবার হচ্ছে এটা হলো তোমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন গেল। এবার একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন একটা আছে, সেটাও দেখে নাও যে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন কিভাবে হচ্ছে। সরি, এটাকে অন হয়ে যাচ্ছে বারবার। যে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন কিভাবে হচ্ছে, তাহলে প্রথম পয়েন্টে কি বলেছে, জাইগোটটা যেটা গঠন হয়েছে এটা হচ্ছে তোমার জাইগোট। জাইগোটটা যেটা গঠন হয়েছে, এই জাইগোটটা কি করছে, যে লম্বাটে আকারের হয়ে থাকছে এবং এটার অনুপ্রস্থ বিভাজনের মধ্যে ভূমিকোষ আর বেসাল কোষ বা গঠন করছে এবং একটি প্রান্তীয় কোষ, মানে আগের মতোই ওইভাবে গঠন করছে, দুটা ভাগে বিভাজিত হচ্ছে, ভূমিকোষ বা বেসাল কোষ আর হচ্ছে প্রান্তীয় কোষ। এটা ভূমিকোষ আর উপরে এটা হচ্ছে প্রান্তীয় কোষ বা টার্মিনাল কোষ। এটাও তোমাদের ছবি বইয়ে দেওয়া আছে। তাহলে তোমাদের কি হচ্ছে, যে এখানে যেটা একবীজপত্রী উদ্ভিদের জাইগোটটা গঠন করছে, জাইগোটটা আবার দুভাগে বিভাজিত হচ্ছে, দিয়ে প্রান্তীয় কোষ আর ভূমিকোষ গঠন করছে। এবার এই ভূমিকোষটা যেটা আছে, যে ভূমিকোষটা থেকে সাসপেন্সার কোষ গঠন হচ্ছে। সাসপেন্সার কোষটা এটাকে হস্টোরিয়ামও বলা হয় সাসপেন্সার কোষটা। এবার এটা ধরো ভ্রূণস্থলী আছে, আর উপরের দিকে যেটা আছে ভ্রূণরন্ধ্র। এবার সেই দিকে হচ্ছে ডিম্বকরন্ধ্র, সরি ভ্রূণরন্ধ্র, এটা ডিম্বকরন্ধ্র। এবার ডিম্বকরন্ধ্রের দিকে তোমার সাসপেন্সার কোষটার বৃদ্ধি ঘটে। সাসপেন্সার কোষ বা হস্টোরিয়াম যেটা, সেটার কাজ কি, সেটা কাজ করে কি, যে তোমাদের মূল যেটা আছে সেটা সংকোচন প্রসারণে সাহায্য করে। এর মূলটা সংকোচন প্রসারণ কখন হয়, যখন বাইরে থেকে কোনো আঘাত টাঘাত আসে, তখন মূলটা যদি সংকোচন প্রসারণ না হয়, তাহলে মূলটা তখন যে ভেঙে যাওয়ার বা কিছু একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সাসপেন্সার কোষটা কী করে, যে ভ্রূণের যে মূল বা কাণ্ড আছে সেটাকে সংকোচন প্রসারণে সাহায্য করে দেয়। তো সেক্ষেত্রে বাইরের আঘাত লাগলেও সেটা থেকে প্রোটেক্টেড থাকে। যাই হোক, এবার তোমাদের নেক্সট আছে কি, যে টার্মিনাল কোষটা, মানে উপরের যেটা কোষটা, দুটা কোষ, উপরে একটা নিচের একটা, টার্মিনাল কোষটা যেটা আছে, কোষটি অপর একটা অনুপ্রস্থ বিভাজন ঘটে। টার্মিনাল কোষটা আবার দুভাগে বিভাজিত হয়। টার্মিনাল কোষটা দুভাগে বিভাজিত হয় কীরকম গঠন করে, দাঁড়াও দেখাচ্ছি। যে টার্মিনাল কোষটা দুভাগে বিভাজিত, উপরে এটা একটা সাসপেন্সার কোষটা উপরে থাকবে, কারণ সাসপেন্সারটা উপরের দিকে বিভাজিত হচ্ছে। এবার টার্মিনাল কোষটা নিচে দুভাগে বিভাজিত হচ্ছে, এই দুভাগে বিভাজিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নিচের টার্মিনাল কোষটা উপরে দুভাগে বিভাজিত হচ্ছে। তারপর কি করছে, যে উপরের কোষটি বারবার বিভাজিত, মানে উপরের যে টার্মিনাল কোষটা সেটা বারবার বিভাজিত হয়ে ভ্রূণমুকুল এবং একটি মাত্র বীজপত্র গঠন করে। ভ্রূণমুকুল মানে কি, ভ্রূণমুকুল মানে ভ্রূণের যে মুকুল, যে মুকুলের মাধ্যমে ভ্রূণটা পরিস্ফুটন ঘটছে, মানে ভ্রূণটার বৃদ্ধি ঘটছে, সেটা গঠন করে এবং একটা বীজপত্র গঠন করে। মানে উপরে হয়ে গেল তোমার সাসপেন্সার, এটা তার নিচের যে কোষটা আছে সেটা দুভাগে বিভাজিত হয়ে যাচ্ছে, এই দুভাগে বিভাজিত করলাম এটা দিয়ে। এটা কি করছে, একটা ভ্রূণ মুকুল আর একটা ভ্রূণ বীজপত্র গঠন করছে। এটা ভ্রূণ মুকুল আর এটা বীজপত্র গঠন করছে। ঠিক আছে, বীজপত্রকে স্কুটেলাম, বীজপত্রকে বলা হয় স্কুটেলাম, যা দ্রুত বৃদ্ধি পায় এবং চাপ প্রয়োগে ভ্রূণমুকুলের এক পাশে সরে যায়। তো এটাকে স্কুটেলাম বলা হয়, এটা মনে রাখবো, এটা শর্ট কোশ্চেন আসতে পারে, যে এটাকে বলা হয় স্কুটেলাম। তারপর কি হচ্ছে, যে আদি ভ্রূণের মাঝের কোষটি বারংবার, এবার আদি ভ্রূণের যে মাঝের কোষটা বারংবার বিভাজিত, মানে নিচে যে কোষটা থেকে যাচ্ছে, সেটা বারবার আবার বিভাজিত হচ্ছে। বিভাজিত হয়ে বীজপত্রাবকাণ্ড এবং ভ্রূণমুকুল গঠন করছে। বিভাজিত হয়ে এরকম হয়ে একবার দুবার বিভাজিত হলো, দিয়ে আবার নিচে দুবার বিভাজিত হচ্ছে, এরকমভাবে বিভাজিত হচ্ছে, দিয়ে বীজপত্রাবকাণ্ড এবং ভ্রূণমুকুল তৈরি করছে। কিছু শস্য জাতীয় উদ্ভিদের ভ্রূণমুকুল এবং মূল উভয় একটি পর্দার আবরণ দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, এটা পড়ে নেবে, যে পর্দা দিয়ে ঢাকা থাকে, আর পর্দাটাকে কি বলা হয়, যে কোলিও পটাইল এবং কোলিও ওরাইজা বলা হয়। তাহলে কোলিওপটাইল বলা হয় আর কোলিও ওরাইজা উপরে লিখে দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে কোলিও। এগুলো সব তোমাদের বইয়ে দেওয়া আছে, চিন্তা নাই। কোলিও ওরাইজা বলা হচ্ছে। তো এই জায়গাটায় ব্যাপারটা আরেকবার বলে দিই, তাহলে কি হচ্ছে, যে প্রথমে তোমাদের যেটা গ্যামেট থাকছে, সেই গ্যামেটটা দুভাগে বিভাজিত হচ্ছে। একটা হয়ে যাচ্ছে তোমাদের একটা হয়ে যাচ্ছে সাসপেন্সার বলছি, সরি, যে বেসাল কোষ, ভূমিকোষ, আর একটা হয়ে যাচ্ছে প্রান্তীয় কোষ। এবার বেসাল কোষটা কীভাবে বিভাজিত হচ্ছে, ওটা বড় হয়ে যাচ্ছে সাসপেন্সার কোষ, যেটা উপরে চলে যাচ্ছে সাসপেন্সার কোষ হয়ে যাচ্ছে। এর নিচের কোষটা দুভাগে প্রথমে বিভাজিত হচ্ছে, এই দুভাগে বিভাজিত হলো,
দুভাগে, আর নিচের আর একটা যেটা কোষ থাকছে সেটা বারবার বিভাজিত হয়ে যাচ্ছে। আর সে উপরেরটা কী তৈরি করছে, যে ভ্রূণমুকুল তৈরি করছে, বীজপত্র কাণ্ড তৈরি করছে, আর নিচের যেটা কোষ আছে সেটাও ভ্রূণমুকুল আর শস্য গ্রহণে, শস্য থেকে পুষ্টি গ্রহণে সাহায্য করছে এগুলো। আর এদের বাইরে একটা দুটো পর্দা থাকে, একটা হচ্ছে কোলিওপটাইল পর্দা, আর একটা যেটা পর্দা সেটা হয়ে যাচ্ছে তোমাদের কোলিও ওরাইজা। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোলিও ওরাইজা, এই পর্দাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের দ্বিবীজপত্রী আর একবীজপত্রী দুটাই গেল। তাহলে দ্বিবীজপত্রী একবীজপত্রী একবার তোমাদের রিভিশন মানে সামারি টাইপের বলে দিই, যে দ্বিবীজপত্রীতে কী হচ্ছে, প্রথমে একটা কোষ দিয়ে একটা থেকে সিএসিবি দুটো কোষ গঠন হচ্ছে, সিএসিবি গঠন হচ্ছে। সিএ যেটা উপরেরটা বারবার বিভাজিত হচ্ছে, এরকমভাবে 3-4টা কোষ গঠন হয়ে যাচ্ছে। আর নিচেরটা যেটা আছে সেটা প্রথমে 4বার গঠন হচ্ছে, 4বার গঠন করছে। আর তারপর এটা আবার মাঝখান দিয়ে 4বার গঠন হচ্ছে, মানে 8টা কোষ গঠন করছে। এই 8টা কোষকে অক্ট্যান্ট বলা হচ্ছে। আর উপরে 4টা কোষ তো গঠন করছেই। এগুলোর মধ্যে তোমার উপরের কোষ, এই 4টার মধ্যে বা নিচের 4টা যেগুলো কোষ আছে সেই 4টা কোষ তোমার গঠন করে, যে ভ্রূণমূলের অন্তঃশ্বাস গঠন করে, বীজপত্র বা কাণ্ড গঠন করে, এগুলো করে। আর উপরের যেগুলো আছে, উপরের যেটা এটা একটা হৃৎপিণ্ডাকার কোষ গঠন করে, আর এই কোষটা শস্য থেকে পুষ্টি গ্রহণে সাহায্য করে। এবার এগুলো নিচের যেগুলো কোষ আছে পুরোটাই আস্তে আস্তে বড় অনেকগুলো বিভাজিত হয়, আর মাঝখানে ভ্যাকুয়াল মানে একটা ফাঁকা স্থান সৃষ্টি করে, এবং সেটা লাস্টে একটা অশ্বক্ষুরাকৃতি গঠন করে, মানে ঘোড়ার খুরের মতো দেখতে হয়। এটা হলো দ্বিবীজপত্রীর সামারি। আর যদি একবীজপত্রীর সামারি বলতে হয়, একবীজপত্রীর সামারি ওরকম, প্রথমে একটা কোষ ছিল, একটা থেকে হয়ে যাচ্ছে দুটা। এর নিচের কোষটা যেটা সেটা উপরে চলে যাচ্ছে, যে সাসপেন্সার কোষ গঠন করছে। আর উপরের কোষটা কী হচ্ছে, যে উপরের কোষটা প্রথমে দুবারে বিভাজিত হচ্ছে, দুবারে বিভাজিত হয়। এই কোষটা আবার তোমার নিচে 4বার বিভাজিত হচ্ছে, এরকমভাবে 4বার বিভাজিত হচ্ছে। উপরের এই কোষগুলো গঠন করছে হচ্ছে তোমার বীজপত্রব কাণ্ড, ভ্রূণমূল। আর নিচের কোষগুলো তোমার হচ্ছে কোলিওপটাইল আর কোলিওরাইজা পর্দা দিয়ে বেষ্টিত। আর এগুলো তোমাদের কি বলে ওটাকে, শস্য থেকে পুষ্টি গ্রহণ করতে সাহায্য করছে। এবার হচ্ছে তোমাদের একবীজপত্রী ভ্রূণের গঠন। একবীজপত্রী ভ্রূণের গঠন কি, যে একবীজপত্রী ভ্রূণের কোন অংশটা দিয়ে কী কী গঠন হয়ে থাকে আর কি, যে কোন কোষটা দিয়ে কী কী গঠন হচ্ছে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণে একটি মাত্র বীজপত্র থাকে, যেহেতু একবীজপত্রী বলে দিয়েছে। এর ঘাস জাতীয় উদ্ভিদের বীজপত্রকে স্কুটেলাম বলা হয়, যেটা আগে বললাম। এখানে মেন পয়েন্ট মানে যেটা আগের বললাম ওটাকেই শর্টে বলা আছে এখানে, যে কী কী হচ্ছে এটা একটা সামারিও বলতে পারো, যে স্কুটেলাম এটা পড়বা, স্কুটেলাম। তারপর হচ্ছে যে এটি ভ্রূণাক্ষের প্রান্তদেশে অবস্থান করে, এবং স্ক্রুটেলামটা কি সেটা সম্বন্ধে বলে নেবা, যে এটা হচ্ছে ভ্রূণের অক্ষ মানে সাসপেন্সার কোষ, যেটা সাসপেন্সার কোষের নিচের দিকে অবস্থান করে, এবং ভ্রূণাক্ষের শেষ প্রান্তে ভ্রূণমুকুল থাকে, এবং ভ্রূণমুকুল আবরণী কোলিওরাইজা দ্বারা আবৃত থাকে। কোলিওরাইজা যেটা বললাম পর্দা দ্বারা আবৃত থাকে, ভ্রূণমূল গঠন করে। মানে সাসপেন্সার কোষের নিচের যেগুলো কোষ সেগুলো দিয়ে ভ্রূণমূল গঠিত হয়। আর এই সাসপেন্সার কোষটা দিয়ে কী গঠিত হয়, একটা তো বললাম সংকোচন প্রসারণ, আর সাসপেন্সার কোষ থেকে তোমার বিটপ অংশ মানে অগ্রভাগটা, কাণ্ডটা গঠিত হয়ে থাকে আর কি। যাই হোক, এই কোলিওরাইজাটা গঠন করে নিচের অংশগুলো, আর ভ্রূণাক্ষের উপরের দিকে অংশ বীজপত্রাদি কাণ্ড মানে এই সাসপেন্সার কোষটা বিটপ গঠন করে। তো এটা পড়বা, এটা তোমাদের আছে যে কোনটা দিয়ে কী মানে কোন কোষটা থেকে কী কী গঠিত হয়। যেমন সাসপেন্সার থেকে তোমার গঠন হচ্ছে, সাসপেন্সার থেকে কী গঠন হচ্ছে, সাসপেন্সার থেকে গঠন হচ্ছে বিটপ। আর নিচের যেগুলো আছে কোলিওরাইজা পর্দা দিয়ে আবৃত, সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ভ্রূণমূল। তো এগুলো পড়বা। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে দ্বিবীজপত্রী ভ্রূণ আর একবীজপত্রী ভ্রূণের মধ্যে পার্থক্য। কার কার মধ্যে পার্থক্য, তাহলে দ্বিবীজপত্রী ভ্রূণ আর একবীজপত্রী ভ্রূণের মধ্যে পার্থক্য। দ্বিবীজপত্রী আর একবীজপত্রী, এগুলোর মধ্যে পার্থক্যটা করতে হবে। তাহলে পার্থক্যটা কি বলেছে, যে বেসাল কোষ বিভাজিত হয় 6 থেকে 10টা কোষ গঠন করে দ্বিবীজপত্রী উদ্ভিদে। দ্বিবীজপত্রীর নিচের দিকে যে কোষটা ছিল অক্ট্যান্ট গঠন করছিল 6 থেকে 10টা কোষের মধ্যে। এবার অক্ট্যান্টটা আবার বারবার পরে বিভাজিত হয়, যে অশ্বক্ষুরাকৃতি হয় সেটা বললাম। তো সেটা 6 থেকে 10টা বা 10-এর বেশি হয়ে থাকে, 10টা বেশি কোষ গঠন করে।
এবং সাসপেন্সার কোষ বিশিষ্ট সাসপেন্সার গঠন করে, মানে এই 10টা কোষকে একসাথে সাসপেন্সার বলা হয়। যদিও আগে ওটা বলা হয়নি যেটাকে সাসপেন্সার বলা হয়, তো মনে রাখবো এখানে পার্থক্যতা বলে দিয়েছে যে 6 থেকে 10 কোষ বিশিষ্ট সাসপেন্সার গঠন করে। আর একবীজপত্রী উদ্ভিদের বেসাল কোষ এককোষী সাসপেন্সার গঠন করে, যেটা বললাম যে সাসপেন্সারে কিন্তু একটাই কোষ অবস্থান করে, সাসপেন্সারটা আর বিভাজিত হয় না, কিন্তু বিভাজিত না হলেও এই সাসপেন্সার থেকে বিটপটা গঠিত হয়ে যায়। এবার 2 নম্বর পয়েন্ট কি বলেছে, যে প্রান্তীয় কোষ ভ্রূণ গঠন করে, মানে নিচের দিকে যেগুলো কোষ থাকে সেগুলো ভ্রূণ গঠন করে যেখানে বলেছে, আর প্রান্তীয় কোষ সমগ্র ভ্রূণ গঠন করে, এখানেও একই। মানে এখানে না, এখানে ব্যাপারটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেটা বলেনি এখানে পার্থক্যটা ঠিক, মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের নিচের দিকের যেগুলো কোষ সেগুলো তোমার ভ্রূণমূল তৈরি করে, আর একবীজপত্রীর উপরের দিকে নিচের দিকে যেগুলো কোষ সেগুলো পুরো ভ্রূণটাকেই কিন্তু গঠন করে থাকে। ভ্রূণের মধ্যে যা যা যাবতীয় যা যা থাকে, মানে ভ্রূণমূল, তারপর হচ্ছে ভ্রূণস্থলী, তারপর হচ্ছে ভ্রূণটাকে খাদ্য প্রদান করা, সব পুরোটাই প্রান্তীয় কোষগুলো করে থাকে। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে প্রান্তীয় কোষগুলো শুধু ভ্রূণমূল গঠন করে। তাহলে তোমাদের নেক্সট পার্থক্য কি হচ্ছে, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের যেগুলো প্রান্তীয় কোষ প্রথম বিভাজন হচ্ছে অনুদৈর্ঘ্য হয়ে থাকে, আর একবীজপত্রীর ক্ষেত্রে প্রথম বিভাজন অনুপ্রস্থ হয়ে থাকে। অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ মানে কি, যে অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লম্বালম্বী বিভাজন হয়, দ্বিবীজপত্রী লম্বালম্বী বিভাজন হয়, আর একবীজপত্রী অনুপ্রস্থ মানে চওড়াভাবে এরমভাবে বিভাজিত হয়ে থাকে। তাহলে তারপর দ্বিবীজপত্রীর দুটা বীজপত্র, একবীজপত্রীর একটি বীজপত্র, আর দ্বিবীজপত্রীর ভ্রূণমুকুল দুটি বীজপত্রের মাঝে এবং ভ্রূণাক্ষের অগ্রে অবস্থান করে, ভ্রূণমুকুল ভ্রূণাক্ষের পাশে অবস্থান করে। এটা একটা পয়েন্ট, এটা তোমাদের বলে দিই যে কি দ্বিবীজপত্রীর ভ্রূণমুকুল যেটা মানে দ্বিবীজপত্রী মানে একটা ছোলা যেটা আছে, ছোলাটাকে যদি দুভাগে বিভক্ত করা হয়, তাই দুভাগে বিভক্ত করলাম, ছোলার বীজ দুটো এলো বীজপত্র, এটার মাঝখানে অবস্থান করছে তোমার হচ্ছে ভ্রূণমুকুলটা, মুকুল যেটা সেটা মাঝখানে অবস্থান করছে, মানে যেটা থেকে ভ্রূণের বৃদ্ধি হবে। আর একবীজপত্রীর ক্ষেত্রে সেক্ষেত্রে তো একটাই বীজ, এবার এই বীজটা পাশে মানে পাশের দিকে অবস্থান করে হচ্ছে তোমার ভ্রূণমুকুলটা একবীজপত্রীর ক্ষেত্রে পাশের দিকে অবস্থান করে। তারপর এবার তোমাদের এগুলো হয়ে গেলে, এবার তোমাদের ফার্স্টের দিকে যেটা বলেছিলাম যে নিষেকের পরবর্তী ঘটনা, প্রথমে বিভাজনগুলো আছে, বিভাজনগুলো হয়ে গেল। এবার হচ্ছে শস্য গঠন, এবারের পয়েন্টটার নাম হচ্ছে শস্য গঠন, যে শস্য কিভাবে গঠিত হচ্ছে। তাহলে শস্য গঠন কি, যে শস্য তো সাধারণত শস্যটা ট্রিপ্লয়েড, সেটা তোমরা জানো, যে ডিম্বকের মধ্যে পরিস্ফুটনের পর তোমার শস্যটা গঠিত হয়, যেটা নির্মিত নিউক্লিয়াসের সাথে একটা পুংগ্যামেটের মিলন ফলে হয়, আর এটা ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড মানে 3N প্রকৃতির হয়ে থাকে, 3N। তাহলে দুটো হ্যাপ্লয়েড মেরু, এবার হচ্ছে মেরু নিউক্লিয়াস থাকে, আর একটা হ্যাপ্লয়েড পুংজনন কোষের মিলনের ফলে এটা তৈরি হয়, যেটা বইয়ে বলে দিয়েছে, বইয়ে দেখে এটা দেখে নেবো, তো এটা তো আগে বলে দিয়েছি তোমাদের। এবার গুপ্তবীজী উদ্ভিদে 3 রকমের শস্য দেখা যায়, একটা হচ্ছে নিউক্লিয়ার শস্য, তাহলে 1 নম্বরটা কি হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিয়ার 2 নম্বর হচ্ছে সেলুলার, আর সেলুলার হলো, আর 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বর হচ্ছে হেলোবিয়াল। এই তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের শর্ট কোশ্চেনেও আসতে পারে, আর এক মার্কের যেগুলো থাকে না এসএ কিউ সেগুলোতেও আসতে পারে। তাহলে নিউক্লিয়ার, সেলুলার আর হেলোবিয়াল শস্য। আর যদি ছবি দিই, আর যদি 2 মার্কের কোশ্চেনে এগুলো আসে, 2 মার্কের কোশ্চেনে যদি বলে নিউক্লিয়ার, সেলুলার, হেলোবিয়াল এগুলোর মধ্যে যে কোনোটাই আসে, তাহলে কিন্তু ছবি আঁকতে হবে। 2 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে ছবি আঁকতে হবে, এক মার্কের ক্ষেত্রে আঁকার দরকার নেই, কিন্তু 2 মার্কের ক্ষেত্রে অবশ্যই ছবি আঁকতে হবে। ছবিগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে হয় ভালো। এর প্রথমে হচ্ছে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার শস্য। নিউক্লিয়ার, প্রথমটা নিউক্লিয়ার শস্য। এর নিউক্লিয়ার শস্য কি হচ্ছে, যে তাহলে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয় এবং অসংখ্য মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করে, নিউক্লিয়াসগুলি প্রথম দিকে কোষপ্রাচীর বিশিষ্ট হয়। মানে তোমাদের কি বলছে, যে প্রথম দিকে কি হচ্ছে নিউক্লিয়ার শস্য ক্ষেত্রে উপরে ছবি এঁকে দেখাচ্ছে, যে প্রথম যে একটা কোষ ছিল সেই একটা কোষ বারবার বিভাজিত হচ্ছে, এরকমভাবে উপরে একটা নিউক্লিয়াস থাকছে, এরকম বারবার অনেকগুলো নিউক্লিয়াস গঠন করছে, মানে অনেকগুলো বারবার বিভাজিত হচ্ছে। এর নিউক্লিয়াসগুলি ভ্রূণস্থলীর পরিধির দিকে বিন্যস্ত হয়ে থাকে, ফলে কেন্দ্রে একটা বড় ভ্যাকুওলের সৃষ্টি হয়। মানে এগুলো এই যেগুলো এতগুলো কোষ দেখছো, এই কোষগুলো কী করছে, যে কেন্দ্রের দিকে মানে কেন্দ্র থেকে বাইরে দিয়ে পরিধির দিকে, মেনলি পরিধির দিকে তোমার বিন্যস্ত হতে থাকছে, এই পরিধির দিকে বিন্যস্ত হচ্ছে,
যার জন্য মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এটা ফাঁকা জায়গাটা কি, এর ফাঁকা জায়গাটা কি ইংলিশ নাম কি, ভ্যাকুয়াল, ফাঁকা জায়গা ও ভ্যাকুয়াল তৈরি হয়ে যাচ্ছে। এর পরিস্ফুটনের শেষ পর্যায়ে নিউক্লিয়াসটি কোষপ্রাচীর বেষ্টিত হয়ে শস্য কলা সৃষ্টি করে। মানে কি হচ্ছে যে পরিস্ফুটন, মানে এটা তো প্রথমে বিভাজন হলো, এর বিভাজনের পরে যখন আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে, তোমার কোষটা যখন বৃদ্ধি ঘটছে, তখন এই যেগুলো প্রতিটা কোষ তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিটা কোষ বাইরে দিয়ে একটা কোষ প্রাচীর গঠন করে, মানে বাইরে দিয়ে এদের একটা পর্দা তৈরি হয় এবং এই পর্দাগুলো দিয়ে একটা বেষ্টিত হয়ে শস্য কলা গঠন করে, মানে এরাই তখন একটা শস্য গঠিত হয়। শস্যর গঠন আগেই বললাম যে কীভাবে বিভাজিত হয়ে শস্য গঠন করে, আগের পর্যায়ে বললাম। তো এটা হচ্ছে ওইভাবে শস্য গঠিত হয়, কিন্তু বাইরে এদের কিন্তু কোষ প্রাচীর থাকে। তো এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার শস্য। নিউক্লিয়ার প্রকৃতির শস্য গঠন দেখা যায় আমের ক্ষেত্রে দেখা যায়, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দেখা যায়, প্রাইমুলাতে দেখা যায়। এগুলো উদাহরণ পড়বা, কিন্তু দুটো করে উদাহরণ মুখস্থ রাখবা, ছবি পড়বা, আর হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে নিউক্লিয়ারের ক্ষেত্রে যেমন ভ্যাকুয়াল সৃষ্টি হয়, নিউক্লিয়ারের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর দেখা যায়। তো এগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে, কনসেপ্টটা মনে রাখতে, তাহলে পরীক্ষায় কিন্তু লিখতে আর অসুবিধা হবে না। পড়ে যদি নাও মনে পড়ে যে পুরোপুরি বইয়ের ভাষাতে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজে থেকেও লেখা যায়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিজে থেকে লিখতে পারবা। এবার হচ্ছে তোমার সেলুলার শস্য যেটা আছে, এবার নেক্সট পয়েন্ট হচ্ছে সেলুলার শস্য। এবার সেলুলার শস্য কি, এক্ষেত্রে শস্য মাতৃ নিউক্লিয়াস যেটা একদম নিউক্লিয়াস থাকছে, সেটা বারবার কোষ প্রাচীর গঠনের মাধ্যমে বিভাজিত হয় এবং এটি একটি বহুকোষী গঠন সৃষ্টি করে, ফলে শুরু থেকে শস্য সেলুলার গঠন বিশিষ্ট হয়। এরকম শস্য বালসাম, ধুতুরা ইত্যাদি দেখা যায়। এরকম শস্য কার ক্ষেত্রে দেখা যায়, ধুতুরা ফুলে দেখা যায়, বালসাম, পিটুনিয়া ইত্যাদি ফুলের মধ্যে দেখা যায় কিন্তু। আর এদের ক্ষেত্রে দেখো সেলুলারেও কোষ প্রাচীর ছিল, কোষ প্রাচীর ছিল। আর আমি ভুল বললাম, যে সেলুলারও কোষ প্রাচীর আছে, আর নিউক্লিয়ার যেটা শস্য, আগের পয়েন্টটা যেটা দেখলাম নিউক্লিয়ার শস্য, সেটাতেও কিন্তু কোষ প্রাচীর ছিল, আর সেলুলারেও কোষ প্রাচীর আছে। তো সেক্ষেত্রে পার্থক্য কী দাঁড়াচ্ছে, যদি এখন তোমরা কোয়েশ্চেন করো যে দুটার মধ্যে পার্থক্য কী, তাহলে পার্থক্য এটাই যে নিউক্লিয়ার যেটা ছিল সেটার মাঝখানে কিন্তু ভ্যাকুয়াল সৃষ্টি করছিল, মাঝখানে একটা ফাঁকা স্থান, মানে ভ্যাকুয়াল সৃষ্টি করছিল। সেলুলারের ক্ষেত্রে কিন্তু ভ্যাকুয়ালটা থাকছে না, এটাই পার্থক্য, এটা মনে রাখবে, গুলিয়ে দিবা না যে নিউক্লিয়ারের ক্ষেত্রেও কোষ প্রাচীর আছে, সেলুলারের ক্ষেত্রেও কিন্তু কোষ প্রাচীর আছে, কিন্তু নিউক্লিয়ারের ক্ষেত্রে ভ্যাকুয়ালটা আছে, কিন্তু সেলুলারের ক্ষেত্রে কিন্তু ভ্যাকুয়ালটা নাই। তাহলে নিউক্লিয়ারের কি আছে, নিউক্লিয়ার এর আছে ভ্যাকুয়াল, আর সেলুলারের কিন্তু ভ্যাকুয়াল নাই। তো এটাই হচ্ছে পার্থক্য, এইভাবে মনে রাখবা, এদের দুজনেরই কোষ প্রাচীরটা কিন্তু আছে। তো এবার নেক্সট পয়েন্ট কি আসছে, নেক্সট পয়েন্ট হচ্ছে হেলোবিয়াল শস্য। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে হেলোবিয়াল শস্য। হেলোবিয়াল শস্য কি, এই প্রকার শস্য গঠন একবীজপত্রী উদ্ভিদ। এই হেলোবিয়াল শস্যটা একবীজপত্রী দেখা যায়, বলে দিয়েছে, বর্গে দেখা যায়। এই প্রকার শস্য নিউক্লিয়ার আর সেলুলারের মধ্যবর্তী পর্যায়ে পড়ে, মানে এটা নিউক্লিয়ার শস্য আর সেলুলার শস্য যেটা, তাদের মধ্যবর্তী পর্যায়ে, মানে ওদের মতোই হয়ে থাকে, ওদের মাঝামাঝি পর্যায়ে একটা আসে। তাহলে প্রাথমিক শস্যের নিউক্লিয়াসটি অনুপ্রস্থে বিভাজনের দ্বারা দুটি অসমান কোষ গঠন করে এবং বড়টি ডিম্বক রন্ধ্রের দিকে এবং ছোটটা ডিম্বক মূলের দিকে অবস্থান করে। এবার ডিম্বক রন্ধ্রের দিকের কোষটি ডিম্বক মূলের দিকে কোষ অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তী পর্যায়ে বিভাজনগুলি নিউক্লিয়াস শস্য গঠনের মতো, অর্থাৎ নিউক্লিয়াসগুলি কোষ প্রাচীর বেষ্টিত হয় এবং শস্যকলা গঠন করে এবং শস্য গঠন করে। তাহলে কি বলেছে এখানে, তোমাদের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি, এখানে বুঝার ব্যাপারটা চলে আসছে কিন্তু, যে প্রথমে যে কোষটা ছিল মাতৃকোষটা দুভাগে বিভাজিত হয়ে যাচ্ছে। দুভাগে বিভাজিত হলে এরকম সিম্পল, প্রথমে এটা হয়ে যাচ্ছে ডিম্বক মূলের দিকে, এটা ডিম্বক মূলের দিকে, এটা ডিম্বক রন্ধ্রের দিকে, দুভাগে বিভাজিত হলো। এই দুভাগে বিভাজিত হয়ে উপরের যে কোষটা, এই উপরের কোষটা কিন্তু বারবার বিভাজিত হচ্ছে, নিচেরটার তুলনায় উপরের কোষটা বারবার বিভাজিত হচ্ছে। এই বারবার বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস গঠন করলো, আর নিচেরটা কিন্তু সেম একটাই নিউক্লিয়াস যুক্ত আছে। এর বারবার বিভাজিত হয়ে
এবার এটা সেম তোমার উপরের কোষটা সেম নিউক্লিয়ারের মতো বিভাজিত হচ্ছে, যে বাইরে কোষ প্রাচীর থাকছে আর মাঝখানে তোমার তৈরি করে দিচ্ছে ভ্যাকুয়াল, মাঝখানে ভ্যাকুয়াল সৃষ্টি করছে আর বাইরে কোষ প্রাচীর থাকছে। তো নিউক্লিয়ারের মতো বিভাজিত হচ্ছে, আর নিচেরটা কিন্তু সেমই থেকে যাচ্ছে, নিচেরটা বিভাজিত হচ্ছে সেলুলারের মতো করে। তো সেক্ষেত্রে এই দুটার কিন্তু মিশ্রণ হয়ে যাচ্ছে হেলোবিয়াল শস্যটা। তাই হেলোবিয়াল শস্যটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একদম ভালো করে মনে রাখবে যে হেলোবিয়াল শস্য কিন্তু দুটার মিশ্রণ, এদের মধ্যে ভ্যাকুয়ালও থাকে, কোষ প্রাচীরও থাকে, সবই থাকে। আর এদের উদাহরণ হচ্ছে অ্যাসফোডেলাস প্রজাতিতে দেখা যায়। উদাহরণ কি? অ্যাসফোডেলাস প্রজাতিতে দেখা যায়। এবার তোমাদের আছে হচ্ছে কোলিওপটাইল আর কোলিওডাইজের পার্থক্য, আর পেরিস্পার্ম আর পেরিকার্ডের পার্থক্য, যেটা তোমাদের এইচএস এর জন্য দরকার নাই, এগুলো তোমাদের আসবে না খুব একটা, তাই এগুলো পড়িয়ে লাভ নেই। যে কোলিওপটাইলটা কি আর কোলিওডাইজাটা কোথায় দেখা যায়, মানে কার কার পর্দা, এটা মনে রাখাই যথেষ্ট, এর বেশি দরকার নাই। এবার তোমাদের বলেছে কি যে ফল ও বীজ গঠন, ফল ও বীজ গঠন। তাহলে এবার প্রথমে আছে ফল আর বীজ গঠন, এতদূরই আজকে লাস্ট পড়াবো। এরপর বাকি যেটুকু থাকবে সেটুকু কিন্তু পরের দিন পড়াবো, মানে বীজের পরিস্ফুটন থেকে বাকিটা। এর প্রথমে বলেছে ফলের সংজ্ঞা। তাহলে ফলের সংজ্ঞা কি? ফলের সংজ্ঞা হচ্ছে বলেছে পরাগযোগ আর নিষেকের পর ডিম্বাশয় যেটা আছে সেটা রূপান্তরিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজযুক্ত যে অঙ্গ গঠন করে তাকে বলা হচ্ছে ফল। তাহলে পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়, মানে তোমাদের তো আগে বলেছে পরাগযোগ কীভাবে সম্পন্ন হয়, যে পরাগ রেণু উৎপন্ন হয়, পুংরেণু উৎপন্ন হয়, পুংরেণু যেটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবং গর্ভমুণ্ড থেকে পুংরেণুটা আবার জনন মাতৃকোষ গঠন করে, পুংলিঙ্গধর স্ত্রীলিঙ্গধর গঠিত হয়, যে ডিম্বাশয়ের মধ্যে গিয়ে তোমার নিষেকটা সম্পন্ন করে। এটা আগে পড়েছো তোমরা। নিষেকের পর এবার কি হয়, যে ভ্রূণস্থলী, মানে ভ্রূণস্থলী বলতে যার মধ্যে ভ্রূণস্থলী বলছি, ডিম্বথলি যেটা, ডিম্বথলি বা ডিম্বাশয়, এই ডিম্বাশয়টা কি হচ্ছে, যে তোমাদের ফলে পরিণত হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফল গঠন করছে ডিম্বাশয়টা। ডিম্বাশয় কি, এবার তুমি যদি জিজ্ঞেস করো যে ডিম্বাশয় কি, যে ডিম্বাশয়ের মধ্যে তোমাদের নিষেকটা সম্পন্ন হয়ে থাকে মেনলি। ডিম্বাশয়, তার মধ্যে হচ্ছে ডিম্বক, এবার ডিম্বকের মধ্যে তোমার হচ্ছে কি হচ্ছে, নিষেক সম্পন্ন হচ্ছে, এই ডিম্বাশয়টা ফল পরিণত করছে। আর ডিম্বাণু যেটা, সেটা তোমার পুংরেণুর সাথে, ডিম্বাণুটা কি হচ্ছে, পুংরেণুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ডিম্বাণু প্লাস পুং গ্যামেট, রেণু না গ্যামেট, দিয়ে এরা গঠন করছে কি বীজ। আর ডিম্বাশয় যেটা, সেটা তৈরি করছে ফল। তাহলে এবার বলেছে আদর্শ ফলের গঠন। আদর্শ ফলের মধ্যে কি কি গঠন দেখা যাবে? আদর্শ ফলের মধ্যে গঠন দেখা যাবে কি, তাহলে প্রথমে আমরা যদি বলি আদর্শ ফলের মধ্যে ফলের বাইরে একটা ফল ত্বক থাকবে, মানে ফলের বাইরে একটা আবরণী থাকবে। এই ফল ত্বকের আবার অনেকগুলো পার্ট আছে, যেমন যেগুলো হচ্ছে ফল ত্বকের পার্টগুলো হচ্ছে বহিস্তক, মধ্য ফলত্বক, আর হচ্ছে অন্তঃফলত্বক, মানে একদম ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে অন্তঃফলত্বক। তাহলে বহিস্তক কি, যে সবচেয়ে বাইরের স্তরটাকে বহিঃফলত্বক বলা হয় বা বহিস্তক বলা হয়। আমের এই ত্বকটি খোসা, এবার আমের মাধ্যমে উদাহরণ বলেছে, আম উদাহরণের মাধ্যমে সবগুলো বুঝিয়েছে যে আমের ক্ষেত্রে কোনটা কীভাবে হয়। তাহলে আমের ক্ষেত্রে কী হয়, যে এই ত্বকটা খোসাটি চামড়ার ন্যায় হয়ে থাকে বাইরে, আমের বাইরে যে খোসা থাকে সেটাই হচ্ছে তোমার বহিস্তক বা বহিঃফলত্বক হয়ে গেল। এবার মধ্যফলত্বক কি, যে বহিঃফলত্বকের ভেতরে, মানে বহিঃফলত্বকের ভেতরে যে অংশটা অবস্থান করে সেটা রসালো এবং খাদ্য হিসেবে গ্রহণ করে, মানে আমের যে অংশটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে মধ্যফলত্বক। আর অন্তঃফলত্বক কি, যে কঠিন এবং প্রস্থের মতো গঠন, মানে আটির বাইরে যে একটা মোটা খোলস থাকে, কঠিন খোলস থাকে, সেটা হয়ে যাচ্ছে অন্তঃফলত্বক। এবার আর একটা যেটা পর ফলত্বক হলো, ফলত্বকের মধ্যে কি থাকে, বীজ, ফলত্বকের মধ্যে বীজ থাকে। আমের অন্তঃফলত্বকের ভিতরে বীজটা অবস্থান করে, মানে আটির মধ্যে তোমার বীজটা অবস্থান করে, আর বীজের মধ্যে কি থাকে, ভ্রূণ থাকে। এবার বলেছে ফলের প্রকারভেদ। নেক্সট আমাদের আসা হচ্ছে ফলের প্রকারভেদ। তাহলে নেক্সট আমাদের কি আছে, ফলের প্রকারভেদ। ফলের প্রকারভেদ কি কি, প্রকৃত ফল আর অপ্রকৃত ফল, প্রকৃত আর অপ্রকৃত ফল। তাহলে প্রকৃত ফল কি কি, যে ফুলের ডিম্বাশয় পরিবর্তিত হয়ে আর বিবর্ধিত হয়ে, মানে ফলটা ডিম্বাশয়
যেটা আমি প্রথমে বললাম যে ডিম্বাশয় যেটা সেটা পরিণত হয় ফলে। তো যেসব ফলের ক্ষেত্রে ডিম্বাশয়টা, অনেক ফলের ক্ষেত্রে কিন্তু ডিম্বাশয়টার বদলে অন্য কিছু একটা, অন্য কোনো একটা পার্ট সেটাও পরিবর্তিত হয়ে ফল গঠন করতে পারে। তো যেসব ফলের ক্ষেত্রে ডিম্বাশয়টা পরিবর্তিত হয়ে ফল গঠন করে তাকে বলা হচ্ছে প্রকৃত ফল। যেমন আম জাম হচ্ছে প্রকৃত ফল। এটা কিন্তু ডিম্বাশয়টাই পরিবর্তিত হয়ে গঠন করা হচ্ছে ফল গঠন করে, এটা প্রকৃত ফল। এবার তারপর অপ্রকৃত ফল কি? অপ্রকৃত ফল হচ্ছে ডিম্বাশয়ের সাথে ফুলের অন্য কোনো অংশ, যেমন পুষ্পাক্ষ, বৃতি, পুষ্পমঞ্জরি, এগুলো যখন হচ্ছে তোমার ফল গঠন করে। মানে পুষ্পাক্ষ, বৃতি, পুষ্পাক্ষ বলতে পুষ্পের যে অংশটার উপর পুষ্পের সব স্তবকগুলো, যেটা তোমাদের আগে একদম ফার্স্ট দিন বুঝিয়েছিলাম যে ফুলের যে অংশটার উপর স্তবকগুলো সেরে থাকে পুষ্পাক্ষ। তারপর হচ্ছে বৃতি, দলমণ্ডল, এগুলো যখন ফলে পরিণত হয়ে যায় তখন সেগুলো তৈরি করে হচ্ছে অপ্রকৃত ফল। উদাহরণ কি? আপেল, স্ট্রবেরি, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। এগুলো তাহলে কি? অপ্রকৃত ফল, যে এদের ডিম্বাশয় ছাড়া অন্য একটা পার্ট তোমার ফলে পরিণত হয়েছে। এবার নেক্সট কি? যে পার্থেনোকার্পিক ফল বলেছে, যে পার্থেনোকার্পিক ফল কাকে বলা হয়? তাহলে নেক্সট হচ্ছে পার্থেনোকার্পিক ফল। তাহলে এটি এক ধরনের ফল যেখানে নিষেক ছাড়াই ফুলের ডিম্বাশয় বীজহীন ফলে গঠিত হয়। যেটা তোমাদের বলেছিলাম পার্থেনোকার্পি, সেটা ক্লাস 10-এর বিষয়, যেটা তোমরা পড়েছো, যে নিষেক ছাড়াই, যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন ছাড়াই তোমার ফলটা কি হচ্ছে, ডিম্বাশয়টা কি হচ্ছে, যে ফলে পরিণত হয়ে যাচ্ছে। তো এটাকে কি বলছি? পার্থেনোকার্পিক। এবার তারপর বলেছে যে ফল কি, তারপরে পয়েন্ট আছে ফল কীভাবে পাকে। বিভিন্ন উৎসেচকের বিক্রিয়ার ফলে ফলের মধ্যে যেসব পরিবর্তন ঘটে তার ফলে ফল পেকে থাকে। মানে কি? বিভিন্ন রকম উৎসেচকের, উদ্ভিদের যেগুলো উৎসেচক থাকে সেগুলোর প্রভাবে ফল পাকে। যেমন আমরা জানি যে অক্সিনের প্রভাবে ফল পাকানো হয়, যে গরমের সময় অক্সিন বাইরে থেকে ছিটিয়ে ফল তৈরি করা যায়, সেরকম টাইপের হয়ে থাকে। তো এগুলো পড়বা। আর হচ্ছে প্রকৃত ফল আর পার্থেনোকার্পিক ফলের মধ্যে পার্থক্য আছে, সেটা পড়তে হবে। কিন্তু প্রকৃত ফল নিচে দুটো পার্থক্য আছে, বইয়ে দেখবে যে 68 পাতায় নিচে দুটো পার্থক্য আছে, প্রকৃত ফল, পার্থেনোকার্পিক ফল, আর প্রকৃত ফল অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য। তো প্রকৃত আর পার্থেনোকার্পিক প্রথমে যেটা আছে, প্রথম যেটা পার্থক্য, সেখানে কি বলেছে? প্রকৃত ফল নিষেকের পর গঠিত হয়, আর পার্থেনোকার্পিক ফল নিষেক ছাড়াই গঠিত হয়, যেটা বললাম বীজহীন ফল। প্রকৃত ফলে বীজ থাকে, পার্থেনোকার্পিক ফলে বীজ থাকে না। প্রকৃত ফল প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হয়, পার্থেনোকার্পিক ফল হচ্ছে কৃত্রিম হরমোন বা উৎসেচক প্রক্রিয়ায় প্রয়োগের মাধ্যমে তৈরি করা হয়। তার প্রাকৃতিক ফলের বীজ থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, আর বীজহীন ফলে বীজ থাকে না বলে অপত্য উদ্ভিদ সৃষ্টিই হবে না। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। নেক্সট তোমাদের আছে প্রকৃত ফল আর অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য। যে কী বলেছে? প্রকৃত ফল তাহলে ডিম্বাশয়টা পরিবর্তিত হয়ে প্রকৃত ফল, আর অপ্রকৃত ফলের ক্ষেত্রে ডিম্বাশয় ছাড়াই বৃদ্ধি ঘটে। আর প্রকৃত ফলের হচ্ছে গর্ভাশয়, ডিম্বাশয়টি উন্মুক্ত থাকে, আর অপ্রকৃত ফলটা আবৃত থাকে। তার ফল ত্বক খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। অপ্রকৃত ফলে হচ্ছে বৃতি, পুষ্পাক্ষ, এগুলোকে আমরা খাই, কারণ এইগুলোই ফল ত্বক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে উদাহরণ আম, কলা, আর এটার উদাহরণ চালতা, আপেল ইত্যাদি। তাহলে তোমাদের আজকে এতটাই পড়ালাম। এর পরের দিন যেটা আছে, এর পরের দিন তোমাদের বীজের পরিস্ফুটন পড়াবো, আর হচ্ছে বিভিন্ন রকম প্রক্রিয়ায় তোমাদের কী হচ্ছে, যে নিষেক মানে অ্যাপোমিক্সিস, তারপর হচ্ছে পার্থেনোকার্পি, এগুলো তৈরি হয়ে থাকে বিভিন্ন রকম প্রক্রিয়া যেগুলো আছে, বহুভ্রূণতা, অনেকগুলো ভ্রূণ তৈরি হওয়া, সেগুলো তোমাদের পড়াবো এর পরের দিন। তাহলে আজকে এতটাই থাক। আর যেগুলো তোমাদের ডাউট আছে সেগুলো কমেন্টে জিজ্ঞেস করো, আর আমি দেখি তোমাদের ডাউট ক্লিয়ারিং একটা ক্লাস নেব, তাহলে সেটা তোমাদের আমি তখন গ্রুপে বলে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আজকে এতটাই।